এই পৃথিবীতে ধন সম্পদ নয়, বরং সুস্থ থাকাটাই সবচেয়ে বড় নিয়ামত। সুস্থ যে আছে সেই সবচেয়ে সুখে আছে, আর যে সুস্থ নেই সেই সবচেয়ে কষ্টে আছে। ধন সম্পত্তির মাধ্যমে সুস্থতা কেনা যায় না, সুস্থতা আল্লাহ তাআলা দেওয়া সবচেয়ে বড় নিয়ামত। এই জন্য আমরা যারা সুস্থ আছি তারা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ বলি। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত ভিডিওতে আমি ভয়েস না দিয়ে শুধু মিউজিক দিয়ে ভিডিওটা আপলোড দিয়েছিলাম, আর আসলে গত ভিডিওটা আমি দিতে পারবো চিন্তা করিনি যে ভিডিও আমি আপলোড দিতে পারবো। আসলে আমার বাসার ভিতরে তো আমার হাজব্যান্ড অসুস্থ আছে, আমি তো অনেকবারই বলেছি, আর সেই সাথে আমি নিজেও অসুস্থ। তো আমার অসুস্থতা তো আমি অনেক দিন আগে বলেছিলাম যে আমার দুর্বলতার সমস্যা আছে। তো আমার যারা রেগুলার ভিউয়ার আপুরা আছেন তারা হয়তো জানবেন যে আমার মানে শরীরের ভিতরে অনেক ধরনের আর কি ভিটামিনের অভাব আছে, যেমন হিমোগ্লোবিন, তারপরে আয়রন, প্লাটিলেট, এগুলোর অনেক ঘাটতি আছে। তো এই কারণে ডাক্তারের কাছে গিয়ে অনেকগুলো টেস্ট করানো হয়েছিল। তো টেস্ট করানোর পরে কোনো কিছু ধরা পড়েনি, সব কিছু নর্মালি আছে, কিন্তু কেন এরকম হয় সেটা আসলে ডাক্তাররাও ধরতে পারেনি। তো আমার 6 মাসের ওষুধ দিয়েছিল ডাক্তারে, তো 6 মাস ওষুধ খাওয়ার পরে ভালো হয়ে গিয়েছিলাম, কিন্তু ইদানিংকালে আবার সেই দুর্বলতাটা আবারও দেখা দিচ্ছে। তো আসলে অনেক বেশি খারাপ লাগে, যেমন দেখা যায় যে মাথা ঘুরায়, তারপরে একদম মানে বেশিক্ষণ কাজ করতে পারি না। আর ভারী কাজের কথা তো বাদই দিলাম, ভারী কাজ তো একদমই করতে পারি না। তো এইসব সমস্যাগুলো আমার আবারও বেড়ে গিয়েছে। তো এই সমস্ত কারণে আসলে কোনো কিছুই ভালো লাগে না। আর আমার হাজব্যান্ডও যেহেতু অসুস্থ, তো আসলে মন মানসিকতাও ভালো লাগে না কোনো কিছু। আসলে সুস্থতা আল্লাহ তাআলা দেওয়া সবচেয়ে বড় নিয়ামত। আসলে সুস্থ না থাকলে কোনো কিছুই ভালো লাগে না। ধন সম্পদ দিয়েও সুস্থতা কেনা যায় না। ধন সম্পদ থাকলেও যে মানুষ সুখী হয় তা না, তবে সুস্থ থাকলে অবশ্যই মানুষের মনের ভিতরে এক ধরনের শান্তি থাকে। তো যাই হোক, অনেক কথাই বললাম। তো এই কারণে আসলে গতকালকে আমি ভিডিওটা ছোট একটা ভিডিও দিয়েছিলাম, মানে তাড়াহুড়ো করে আর কি ভিডিওটা এডিট করে ভিডিওটা আমি আপলোড করে দিয়েছিলাম ভয়েস না দিয়ে। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এখানে যে আমি কিছু কাজ গুছিয়ে নিলাম। এখানে এই তো আমার কিছু চাউলের গুঁড়া ছিল, তো সেই চাউলের গুঁড়াগুলোকে আমি 2টা বক্সের মধ্যে ভরে নিলাম। আর চিকেন এনেছিল, তো চিকেনগুলো আমি বক্সে করে আর কি রেখে দিলাম। আসলে বাড়ির যে গৃহিণী, সে অসুস্থ থাকলে তো কোনো কাজই ঠিকমতো হয় না। তো আমি আসলে রান্নার টাইমে শুধু রান্নাটা করছি, আর এছাড়া আমি বাকি সময় রেস্টে থাকছি। আর যেহেতু মাথা ঘোরানো আছে, আর আমার জন্য ডাব এনেছে, তো ডাবের পানি খাচ্ছি, তারপরে স্যালাইন খাচ্ছি। তো এগুলো খেয়ে আর কি আসি, কিন্তু তারপরেও দেখা যায় যে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলে আবারও মাথা ঘোরানো শুরু হয়ে যায় আর দুর্বলতাটা শুরু হয়ে যায়। তো আমি আসলে বেশিরভাগ সময় রেস্টেই আছি। তো এভাবে আসলে চলতেছে। তো এই সমস্যাটা আমার 2 দিন ধরে শুরু হয়েছে। তো আমার প্রিয় প্রিয় আপুরা আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন সুস্থ হয়ে যাই তাড়াতাড়ি। তো এই তো কিছু কাজ আমি গুছিয়ে নিলাম, আর এখন এই যে আমি দুপুরে রান্নাটা শুরু করব। আর আজকে আমি একটা মজার রান্না করব, আর এই রান্নাগুলো আমি আগেই করে রেখেছিলাম, রেকর্ড করা ছিল। তো সেটাই আজকে শেয়ার করব, আজকে আপলোড দিব। আর এখন এই যে আমি দুপুরের জন্য লাউ শাক রান্না করব। লাউ শাকটা আমি এই যে শোল মাছ দিয়ে রান্না করব। তো শোল মাছের একটা লেজ ছিল বড়, তো লেজটাকে কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি। নিয়ে তারপরে এখন এই যে এই মাছগুলোকে আর কি কষিয়ে নিব। তো মাছগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে লাউ শাকগুলো দিয়ে দিব।
আর আমি লাউ শাকের ভর্তা তৈরি করব। এখানে এই যে আমি লাউ শাকটা বসিয়ে দিয়ে তারপরে আমি লাউ শাকের ভর্তার জন্য যা যা লাগবে সেগুলো রেডি করে নিব। তো আমার প্রিয় আপু ভাইয়ারা একটা লাইক দিয়ে আমার ভিডিওটি প্লিজ দেখে নেবেন। আর যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করবেন তাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন। আর এখানে এই যে আমি লাউ শাকগুলো দিয়ে দিচ্ছি। আর লাউ শাকটা আমার কাছে খুবই ভালো লাগে, আমার প্রিয় একটা শাক, আমি খুবই পছন্দ করি লাউ শাক। আর আমার হাজব্যান্ডের অবশ্য লাউ শাকটা খুব একটা বেশি পছন্দ না, তবে সে আবার আমি যে লাউ শাকের ভর্তা বানিয়েছিলাম সেটা আবার অনেক পছন্দ করেছিলেন। আর এখানে যে আমি লাউ শাকের ভর্তা বানাতে যা যা লাগবে আমি সব কিছু নিয়ে নিয়েছি। এখানে যে এক টুকরো মাছ নিয়েছি, তারপরে শুকনা মরিচ, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, তো এগুলোই লাগবে। আর কচি কচি দেখে কিছু লাউ শাকের পাতা নিয়েছি। আর ফার্স্টে আমি মাছের টুকরোটা আর কি ভেজে নিব, একটু সামান্য লবণ মেখে তারপরে মাছটাকে আমি ভেজে নিব। তো এভাবে করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, তো মাছটা সিদ্ধ হয়ে যাবে আর ভাজা হয়ে যাবে। তারপরে আমি মাছটার কাটা বেছে নিব। আর এই তো পাশের চুলায় আমার লাউ শাকটাও হয়ে গেল প্রায়। লাউ শাকটার মধ্যে একটু ঝাল বেশি করে দিয়েছি, তো আমি আসলে যেহেতু আমি একাই খাবো, লাউ শাকটা আমার বাচ্চারাও খুব একটা বেশি খেতে চায় না, তো আমি আসলে খুব পছন্দ করি। তো এই কারণে আমি আমার মন মতো করে আর কি রান্না করে নিচ্ছি। আর এখানে যে একটা প্যানের ভিতরে আমি রসুন, পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ আর শুকনো মরিচ, তো এগুলো আমি ভালো করে আর কি ভেজে নিব। আর লাউ শাকের যে পাতাগুলো, তো সেই পাতাগুলো আমি ছোট ছোট করে কেটে নিব, নিয়ে পাতাগুলোকে একটু লবণ দিয়ে আর পানি দিয়ে সিদ্ধ করে নিব। আর এই তো আমার যা মশলা, পেঁয়াজ, রসুন, মরিচ, তো এগুলো আমি এখন ভালোভাবে ভেজে নিব। আর এই যে লাউ শাকের পাতাগুলোকে আমি কেটে নিয়েছি ছোট ছোট করে। আর আমার মাছটাও সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। আর এদিকে আমার লাউ শাকটা রান্না হয়ে গেছে, লাউ শাকের চচ্চড়ি আর কি। আর এই তো এখানে যে আমার এই মশলাগুলো ভাজা হচ্ছে, তো এভাবে করে আমি একটু পোড়া পোড়া করে নিব, নিয়ে তারপরে আমি নামিয়ে ঠান্ডা করে নিব। আর লাউ শাকের এই ভর্তাটা আমি আমার পাশের ফ্ল্যাটের ভাবিকেও দিয়েছিলাম, তো ভাবিও বলেছে যে অনেক মজা হয়েছে। আর আমার হাজব্যান্ড তো বলেছেনি যে অনেক মজা হয়েছে। তো আসলে খেতে অনেক ভালো লাগে এই লাউ শাকের ভর্তাটা। আর এখন এই যে আমি লাউ শাকগুলোকে একটা কড়াইতে দিয়ে তারপরে একটু লবণ আর একটু পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আর এই যে আমার শাকগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর আমি এখন নামিয়ে নিয়েছি। তো এখানে এই যে আমি মাছের কাঁটা বেছে নিয়েছি, আর এই যে লাউ শাক সিদ্ধ করে নিলাম, আর এই যে আমার মশলাগুলো, তো সব কিছু আমি রেডি করে নিয়ে এখন এই যে একসাথে ব্লেন্ডার মেশিনে দিয়ে দিয়েছি। তো ব্লেন্ডার জগের মধ্যে দিয়ে আমি খুব ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নিব। আর এই তো এই হয়ে গেল আমার ভর্তা তৈরি। তো এই তো আমি পেস্ট বানিয়ে নিয়েছি। আর এর মধ্যে এখন আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। আর লবণটা আমি একটু চেখে দেখব। তো লবণটাও একটু লেগেছিল, লবণটাও আমি দিয়েছিলাম। আর আমি এই ভর্তার মধ্যে ধনিয়া পাতাটা ব্যবহার করিনি, কারণ ধনিয়া পাতা ফ্লেভারটা আমি আসলে চাচ্ছিলাম না এটার ভিতরে। আমি যে লাউ শাকের যে একটা ফ্লেভার আছে সেটাই চাচ্ছি, কারণ ধনিয়া পাতা দিলে লাউ শাকের ফ্লেভারটা থাকবে না, ধনিয়া পাতার ফ্লেভার চলে আসবে। তো এই কারণে আমি ধনিয়া পাতা ছাড়াই এই ভর্তাটা তৈরি করেছি। তো এই তো আমার মজাদার লাউ শাকের ভর্তা তৈরি হয়ে গেল। তো আপনাদের কাছে যদি ভালো লাগে এই ভর্তাটা, তাহলে আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর এই ভর্তা তৈরির জন্য কিন্তু কচি কচি যে লাউ শাকের পাতা সেগুলোই নিতে হবে, শক্ত হয়ে গেলে কিন্তু নেওয়া যাবে না, কচি পাতা দিয়ে সুন্দর হবে। এই তো আমার মজাদার লাউ শাকের ভর্তা। আর এখানে এই যে আমার লাউ শাকের চচ্চড়ি, তো এই তো এই রান্নাগুলো করে নিয়েছি। আর এই তো আমার ছাদ বাগানের কিছু গাছ, এই যে এটা হচ্ছে আমার মূলা গাছ, মূলা গাছে ফুল এসেছে। মূলার শাক খাওয়ার জন্য আমি লাগিয়েছিলাম, তো এখান থেকে অনেক সুন্দর ফুল এসেছে, তো দেখতে আমার খুবই ভালো লাগে, তো সেটাই একটু রেকর্ড করে নিয়েছি। আর এখন এই যে সন্ধ্যার পরে আমি একটু ম্যাঙ্গো মিল্কশেক বানিয়ে দিব আমার বাচ্চাদের জন্য।
তো এই আমটা আমি ফ্রোজেন করে রেখেছিলাম, তো সেই ফ্রোজেন আম দিয়ে আমি ম্যাঙ্গো মিল্কশেক এখন তৈরি করে ফেলবো। তো এখানে এই যে আমি আম, দুধ আর পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। আর যেহেতু আমটা অনেক মিষ্টি ছিল তাই চিনিটাও খুব একটা বেশি দিইনি, এতটুকু চিনি দিয়েছি, পরবর্তীতে আর কোনো চিনি অ্যাড করিনি আমি। আর এখন এই যে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। আর এই তো হয়ে গেছে আমার মজাদার ম্যাঙ্গো মিল্কশেক। আর এই তো সেই মাছের চপ আর সেটাও ছিল। আর এখানে এই যে আমি পাটিসাপটা পিঠা তৈরি করেছিলাম, তো সেগুলো দিয়ে আমরা এখন নাস্তা করব। আর এই যে পাশের ফ্ল্যাটের ভাবিকে আমি এই নাস্তাগুলো এখন পাঠিয়ে দিব। তো আজকের মতো এখান থেকে বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।